কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। নারায়ণ একবার পেছনের দিকে ঘুরে তাকালো। কেমন একটা খসখস শব্দ অনেকক্ষণ থেকেই তার কানে আসছিল, কিন্তু পেছনে কোথাও কেউ নেই। নারায়ণ আবার সামনে তাকালো। হ্যারিকেনের আলোটা ভালো করে বসিয়ে দিয়ে ভাবল, নিশ্চয়ই মনের ভুল হয়েছে। এত রাতে এখানেই বা কে আসবে? আমার মতো তো আর কেউ এমন গভীর রাতে পুকুরে আম আনতে যাবে না। নারায়ণ মনে মনে হেসে উঠল। আজ সন্ধ্যের পর থেকে প্রবল কালবৈশাখী ঝড় হয়েছে। কালবৈশাখীর ঝড়ে গ্রামের আশেপাশের যে কটা বড় বড় আম গাছ রয়েছে তার তলায় আম পড়ে রয়েছে। অন্য সময় হলে গ্রামের ছেলেরা আম কুড়াতে বেরিয়ে পড়ত, কিন্তু দিন কয়েক ধরে গ্রামে যা হয়ে চলেছে তারপরে কারোর পক্ষে সাহস হয়নি। কিন্তু নারায়ণ সেই সব বিপদকে তোয়াক্কা করে না। সে কয়েকদিন গ্রামের বাইরে ছিল, কালই ফিরেছে। আজ যখন বৃষ্টি হলো তখন ঝড় থেমে যাওয়ার পর বাড়ির দাওয়ার কাছে বসে বাজারের দিকে তাকিয়ে একটা ছেলে পিলে দেখতে না পেয়ে হ্যারিকেনটা হাতে নিয়ে আর অন্য হাতে একটা বস্তা নিয়ে গেল ঘোষালদের পুকুরের পাড়ে। বাহ, যেমনটা ভেবেছি ঠিক তাই। আমি ঠিক জানতাম এখন কেউ বাইরে বেরোবে না, আর এই ফাঁকে বস্তা ভরে আম আমি নিয়ে যেতে পারবো। বাস্তবে কি তাই? ঘোষালদের পুকুর পাড়ে টানা 10-12টা আম গাছ রয়েছে। আম গাছ কত বছরের পুরনো তা কারোর মনে পড়ে না। আম গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আম কুড়োতে কুড়োতে একসময় বস্তা যখন প্রায় ভরে এসেছে, ঠিক তখনই খসখস শব্দটা আবার শুনতে পেল। হ্যারিকেনটা তুলে ধরে এদিক ওদিক তাকিয়ে কিন্তু কাউকে দেখা গেল না। নিজের মনেই হেসে উঠল। আবার হ্যারিকেনটা মাটির ওপর এক পাশে রেখে আমগুলো বস্তায় তুলতে লাগলো। ঠিক তখনই হঠাৎ করে একটা দমকা হাওয়ায় নারায়ণের হ্যারিকেনটা নিভে গেল। এই যা, মেঘ করেছে। জঙ্গল থেকে বাইরে বেরোবই বা কি করে? অন্ধকারে না দেখে তো এখান থেকে আর বেরোনো যাবে না। এমনটা মনে মনে ভাবতে ভাবতে মুখে বলে উঠল। এমন সময় খুব কাছেই কে যেন বলে উঠল, আরে এত চিন্তা কিসের? আমার কাছে তো আলো আছে। আরে তোমার মতো আমিও আম কুড়াতে এসেছিলাম। এখন দেখি আমি একা নয়, দুজন মিলে আম কুড়াচ্ছি। কথাটা শুনে নারায়ণ আবার পেছনের দিকে তাকায়। একটা লোক দাঁড়িয়ে আছে আর হাতে একটা হ্যারিকেন। লোকটার পরনের পোশাকটা ভালোভাবে বোঝা যায় না, তবে গ্রাম কায়দায় পরা ধুতি, আর মনে হয় ওপরে খালি গা, তবে তার মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। নারায়ণ বলে উঠল, কিন্তু তুমি কে? এতক্ষণ তো এখানে তোমায় দেখিনি। আর তুমি এলেই বা কোথা থেকে? আরে কেন, তুমি যেখান থেকে এলে আমিও তো সেখান থেকেই এলাম। তবে তুমি সামনের দিকে আম কুড়াচ্ছিলে আর আমি কুড়াচ্ছিলাম পেছনের দিকে। এই দেখো, এই দেখো আমার আমের বস্তা। অন্য হাতে সত্যি একটা আমের বস্তা দেখা গেল। নারায়ণের এতক্ষণে বিশ্বাস হলো যে লোকটা সত্যি আম কুড়োতে এসছিল, কিন্তু তার আম কুড়ানো হয়ে গেছে, অথচ হ্যারিকেনটা খুঁজে পাচ্ছে না। তাই লোকটার হ্যারিকেনের আলোয় বস্তাটা কাঁধে নিয়ে বলল, আমার আম কুড়ানো হয়ে গেছে, এখন চলে যাই। আমাদের শব্দে বাড়ির কেউ যদি বেরিয়ে আসে তাহলেই কেলেঙ্কারি। হ্যাঁ, আমিও যাই। আমার যেটুকু দরকার ছিল আমার হয়ে গেছে। তাছাড়া ওইদিকে আরো আম পড়ে আছে এখনো। সত্যি নারায়ণের বস্তাটা ভরে গিয়েছিল।
এর বেশি আর টেনে নিয়ে যেতে পারবে না, তাই বাধ্য হয়ে বস্তাটা কাঁধে চাপিয়ে বেরিয়ে পড়ল। লোকটাও তার পিছু পিছু বেরিয়ে এলো। একটা আধো অন্ধকার গ্রামের রাস্তা নারায়ণ হাতের তালুর মতো চেনে। এই রাস্তায় কোনো সমস্যা হবে না। আরও খানিকটা হাঁটতে হাঁটতে কৌতূহল হতে সে বলল, তোমার নামটা তো বললে না, কে তুমি? ও, আমার নাম গদাই। আমি এই পাশের গ্রামে থাকি। এই গ্রামের বাড়িতে এসেছি। ওই যে সামনে। ও, অন্য গ্রাম থেকে এসেছো? তেমন রাতের বেলা আম কুড়োতে বেরিয়েছো, ভয় নেই নাকি তোমার? সে ভয় এক সময় ছিল, এখন আর নেই। কই, তোমারও তো ভয় নেই? নারায়ণেরও ভয় নেই, কিন্তু লোকটার মুখে এমন একটা কথা শুনে হঠাৎ করে যেন গোটা শরীর শিরশির করে উঠল। ঝড় থেমে গেছে অনেকক্ষণ, চারপাশটা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি আবার নামবে বলে মনে হচ্ছে, কিন্তু গোটা পরিবেশটা কেমন যেন নিঝুম। চারপাশে আসার সময় ঝিঁঝি পোকার ডাক শুনতে পেয়েছে। বৃষ্টির জল পেয়ে ব্যাঙেরা ডাকতে শুরু করেছিল, কিন্তু এখন কিছু নেই। নারায়ণের মনে হলো এই কয়েক মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটা যেন নিশ্চুপ। আমারও ওসবের কোনো ভয় নেই। তাছাড়া ভূত প্রেত হলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কেন কেন? ভূত প্রেত হলে ক্ষতি করতে পারবে না কেন? তা এমন কি আছে তোমার কাছে? নারায়ণ তারপর বলল, আমার কাছে এমন একটা জিনিস আছে যা কারো কাছে নেই, তবে সে কথা তোমায় বলা যাবে না। তুমি তো বললে যে সামনেই নাকি তোমার বাড়ি, তাহলে এতটা আমার সঙ্গে হেঁটে এলে যে, যাবে কোথায়? ওই আর একটু সামনের দিকে যাব। ওই যে সামনে গিয়ে বাঁ হাতে ছোট্ট মাঠটা, ওরই কাছে। নারায়ণ হাঁটতে লাগলো, আর ওখানে হেঁটে ওরা দুজন এলো। পেছনে লোকটা হেঁটে আসছে, আর সামনে নারায়ণ। হঠাৎ করে কি মনে হতে নারায়ণ একবার পেছনের দিকে তাকালো। এ কি, লোকটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। অবাক হয়ে গেল সে। একটু আগেও সে পেছনে পায়ের শব্দ শুনতে পেয়েছে। কি ব্যাপার? কোথায় গেলে? এই তো এখানে ছিলে, কোথায় চলে গেলে? একটা গলা ভেসে এলো খানিকটা দূর থেকে, ডান হাতে ছোট মাঠের ভেতরের দিকের অন্ধকার থেকে। লোকটা সামান্য হেসে বলে উঠল, বাহ, একটু আগে তুমি জিজ্ঞাসা করলে আমার বাড়ি কোথায়। বাড়ি চলে এসেছি যখন, তখন আর তোমার সঙ্গে আমি যাব কেন? নারায়ণ একটু অবাক হলো। এতটা দূর থেকে কথাটা ভেসে এলো। তাছাড়া গলাটা যেন ফ্যাস ফ্যাসে আর বড়ই অদ্ভুত। কাছে আলো নেই, তাই সে কিছুই দেখতে পাচ্ছে না। তো তোমার নামটা কি যেন বলেছিলে? দূর থেকে আবার ভেসে এলো সেই গলাটা, আর তার সঙ্গে এলো একটু হাসির শব্দ। আমার নাম গদাই, গদাই সামন্ত। এই কথাটা শোনার অপেক্ষাতেই বোধহয় ছিল নারায়ণ। গদাই সামন্ত নামটা শুনেই তার যেন কেমন মনে হয়েছিল নামটা তার বড্ড চেনা। এইবার আর স্থির হয়ে দাঁড়াতে পারল না। ততক্ষণে সে বুঝতে পেরেছিল আসলে ওই গদাই সামন্ত হলো সেই গদাই সামন্ত যে আজ থেকে প্রায় 10 বছর আগে ওই মাঠের পাশে একটা বটগাছে গলায় দড়ি দিয়েছিল। অনেকেই তাকে নাকি ওই গাছের কাছে দেখেছে, কিন্তু তখন নারায়ণের সেই সব কথা ভাবার মতো সময় নেই। কাঁধের ওপর থাকা আমের বস্তাটা কিন্তু সে ফেলল না। বস্তাটা কাঁধের ওপর রেখে যত দ্রুত পারল বাড়ির দিকে ছুটতে লাগলো। ওভাবে আমের বস্তা নিয়ে ছুটতে গিয়ে কাঁধের ওপর ব্যথাটা বাড়ল, কিন্তু আম কিছুতেই নারায়ণ ফেলল না। বাড়ির দাওয়ার ওপর আমের বস্তাটা ধপ করে নামিয়ে রাখতেই ঘরের ভেতর থেকে নারায়ণের বউ বলে উঠল,
করেছো তুমি? আজ যে অমাবস্যার রাত, আজকের রাতে তুমি ওই ঘোষালদের পুকুর পাড়ের বাগান থেকে এলে, আর আরে গোটা পথে। আমার ঘাড়ে যে ব্যথা করছে, আমার ঘাড়ে। নারায়ণের বউ চুপ করল, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো আর হ্যারিকেনটা তুলে নারায়ণের ঘাড়ের কাছে দেখল। বাইরে থেকে দেখে তেমন কিছুই মনে হচ্ছে না, তবে নারায়ণের ঘাড় কেমন যেন বেরিয়ে রয়েছে। তার অদ্ভুত লাগছে নারায়ণের মুখটা তার ঘাড় থেকে বেরিয়ে থাকায়। তার মুখে যন্ত্রণার ছাপ। দাওয়ার ওপরে বসে ঘাড় বেরিয়ে দেখে নারায়ণ বলল, আমার বস্তাটা কাঁধের ওপর ফেলে এতটা দৌড়ে আসা ঠিক হয়নি। কাঁধটা বোধহয় বড় হয়ে গেছে। তোমার গলার কাছে ওটা কিসের দাগ? হ্যারিকেনের আলোয় নারায়ণের বউ যেটা দেখতে পেল, নারায়ণ সেটা কিন্তু দেখতে পেল না। গলার কাছে কেমন অদ্ভুত একটা দাগ। গলার কাছে হাত দিয়ে মনে হলো গলার কাছের চামড়াটা চিরবির করে উঠল একবার। কিছু তো বোঝা যাচ্ছে না। চামড়ার কোনো রোগ হবে হয়তো, অনেক সময় এমনটা হয়। তো দড়ি কিংবা অন্য কিছু কি গলার ওখানে চাপা ছিল কিছুক্ষণ? আরে কবিরাজ মশাই, আপনিও দড়ি গলায় কেউ দিয়ে রাখবে নাকি? কিন্তু ঘাড়ের ব্যথাটা কেন হচ্ছে? ওষুধ দিয়েছি, আশা করছি এই ওষুধে ঠিক হয়ে যাবে। তবে যদি ঠিক না হয় তাহলে আবার আমার কাছে আসবে। বলি, ঘাড়ে কিছু ভারী কোনো কিছু নিয়ে লাফালাফি করেছিলে নাকি? এতটা বয়স হয়ে গেল অথচ তোমার বুদ্ধি হলো না। নারায়ণ এবার কিন্তু কিছু বুঝতে পারল না। সত্যি ঘাড়ের ব্যথাটা তাকে বড় কষ্ট দিচ্ছে। মাথা নাড়ালে কেমন যেন গোটা ঘাড় ব্যথা করছে। তার মধ্যে গলার কাছে একটু অদ্ভুত অস্বস্তি হচ্ছে তার। গলার বাইরে চামড়ার ওপরে কি যেন একটা লেগে আছে, অথচ হাত দিলে কিছুই নেই। হাত দিলে কেমন যেন কুড়ে ওঠে গলার জায়গাটা। নারায়ণ এবার বেশ ভয় পেল। তবে ভয় পেলে তো আর চলবে না, হাটের কাছে তাকে যেতেই হবে। দুদিন পর নারায়ণ হাটের কাছে চলে গেল, পাশের গ্রামে সেটা। নারায়ণের বউ চিন্তায় চিন্তায় রাতে ঘুমাতে পারল না। নারায়ণ হাট থেকে ফিরবে 3 দিন পরে। যাওয়ার আগে কবিরাজের কাছ থেকে ঘাড়ে ব্যথার জন্য ওষুধ আর বউয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে গিয়েছিল। কিন্তু নারায়ণ মনে মনে ভাবছিল, কি হলো এসব? সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আম কুড়িয়ে ফেরার সময় হলোই বা কি? ওই গদাই সামন্ত নামের লোকটার জন্যই এসব কি হয়েছে? নারায়ণ মনে মনে ভাবল, গদাই সামন্ত নামে কেউ এত বছর পরে তাকে ভয় দেখাতে আসবে কেন? তাহলে নিশ্চয়ই অন্য কেউ এই নামে তাকে ভয় দেখিয়েছে। আর নারায়ণও বোকা, ভয় পেয়ে এতটা দৌড়ে এসে ঘাড়ের এই অবস্থা করেছে। হাটে নারায়ণের নিজের দোকান নেই। ওই গ্রামেরই একজনের সঙ্গে ভাগে ব্যবসা করে সে। জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আসে। সে ও তার বন্ধু ওই শিবনাথ দুজনে মিলে হাটের ব্যবসাপত্র করে। পরপর 2 দিন হাট চলে, তারপর আবার ফিরে যায় তারা। 3য় দিন আবার শিবনাথের বাড়িতেই থেকে যায়। নারায়ণের আরও হিসেবপত্রের কাজ আছে। পরের সপ্তাহে আবার মালপত্র আনা নেওয়া সমস্ত কিছু সেরে পরদিন সকাল সকাল বাড়িতে ফিরে তারপর আবার কয়েকটা দিন কাটিয়ে আবার হাটবারের আগের দিন চলে আসে পাশের গ্রামে। এবারে কিন্তু নারায়ণকে আসতে দেখে আর তার ঘাড়ের অবস্থা দেখে শিবনাথ অবাক হয়ে বলল,
তোর ঘাড়ের এমন অবস্থা কেন হলো রে? কেমন যেন মনে হচ্ছে কেউ তোর ঘাড়ে চেপে বসে আছে। কথাটা শিবনাথ হাসতে হাসতে বলেছিল, কিন্তু কথাটা শুনে নারায়ণ কেমন যেন চমকে উঠল। সত্যি সত্যি তার মনে হচ্ছিল যে এ কদিন ঘাড়ের ব্যথাটা বড় অদ্ভুত, যেন মনে হচ্ছে কেউ একজন ঘাড়ের ওপর চেপে দুহাতে তার গলাটা জড়িয়ে ধরে আছে, আর সেই কারণে তার ঘাড় এমনভাবে ব্যথা হয়েছে। শিবনাথের মুখে কথাটা শুনে নারায়ণ আর চুপ করে থাকতে পারল না। সমস্ত কথা শিবনাথকে খুলে বলতেই শিবনাথের মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল। ব্যাপারটা তো সুবিধার বলে মনে হচ্ছে না, তার উপর ঝড় বৃষ্টির সময় একা বেরিয়েছিলিস। কেন যে তোর এত সাহস, আর কেনই বা গিয়েছিস? আরে এই প্রথম নাকি? এর আগেও তো আমি কতবার আম পাড়তে গেছি, কিন্তু কোনোবার এমন কিছুই হয়নি। তাহলে এবার যে এমন একটা কিছু হবে আমি বুঝবই বা কী করে? কিছু তো একটা হয়েছে, কিছু না হলে তো এমন একটা ব্যাপার ঘটতো না। আচ্ছা, তোর গলায় ওই দাগটা আবার লাল হলো কি করে? এই কথায় কিন্তু নারায়ণ বেশ চমকে উঠল। লাল হয়ে গেছে গলার দাগটা। তাড়াতাড়ি শিবনাথের ঘরের বাইরের আয়নার কাছে এগিয়ে যেতে চমকে উঠল। গলার কাছে একটা লাল টকটকে দাগ যেন আস্তে আস্তে জন্ম নিয়েছে। এমন তো ছিল না। নিজের ঘরে এসে গলার দাগটাকে দেখেছিল একদম সামান্য, কিন্তু এখন যেন মনে হচ্ছে কোনো একটা দড়ি তার গলায় বড্ড চেপে বেঁধে রেখেছিল কেউ। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কেন হচ্ছে? ঘাড়ে ব্যথাটাও তো কমছে না। কবিরাজের ওষুধ খেলাম, তারপরও গলার এই দাগটা কি করা যায় বলতো? শিবনাথ বড়ই চিন্তিত হয়ে পড়ল। কাল হাটবার, হাটে না দোকান খুললে বড্ড বিপদ হয়ে যায়। সে এসে বলল, তুই একটা কাজ কর, যদি হাটে থাকতে পারিস তাহলে ওখানেই থাক, আর যদি মনে হয় যে থাকতে পারবি না তাহলে আমার বাড়িতে 2 দিন থেকে যা, তারপর আমি দেখছি যে কি ব্যবস্থা করা যায়। বুঝতে পেরেছিল নারায়ণের ঘাড়ের ব্যথা বেড়েছে, তাই সেই কথা বলল। নারায়ণ আর ঘাড় ভালোভাবে নাড়াতে পারে না। ঘাড় একপাশে হেলে থাকে, তার গলার সেই দাগটা আরও উজ্জ্বল হতে শুরু করে ধীরে ধীরে। কয়েকদিন দেখতে দেখতে কেটে গেল। তৃতীয় দিনে শিবনাথ নারায়ণকে নিয়ে গেল তাদেরই গ্রামের এক ওঝার কাছে। ওঝা সমস্ত দেখে শুনে বলল, লক্ষণ ভালো নয় বুঝলে, নিশ্চয়ই কোনো কিছু ওর ওপরে দৃষ্টি ফেলেছে। ভালো কিছু নয়, অনেক দিন কেটে গেছে, এখন আর আমি কিছুই করতে পারবো না। ও কথা বলবেন না বাবা, কিছু একটা করুন। কিছু একটা না করলে যে আমি ধনে প্রাণে মারা পড়ব। এইভাবে কদিন এমন ঘাড়ে ব্যথা নিয়ে থাকবে ও? এছাড়া গলার ওই দাগটাও তো কমছে না, কোনো রাস্তায় কি আর নেই? পথ আছে, একটাই পথ আছে। তোর এই গলায় দাগ হওয়ার আগে কি তোর সঙ্গে কোনো অদ্ভুত ব্যাপার ঘটেছিল? নারায়ণ তার সমস্ত কথা খুলে বলল ওঝাকে। সমস্ত কথা শুনে ওঝা বলে, তোর শরীরে কিছু একটা আছে আমি বুঝতে পারছি, কিন্তু কি তা ভালোভাবে বুঝতে পারছি না। তুই একটা কাজ কর, তুই এখান থেকে গ্রামে ফিরে যা। ফিরে গিয়ে যেখানে সেই লোকটার সঙ্গে তোর দেখা হয়েছিল সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ কর। তারপরে যদি কোনো ব্যবস্থা করা যায়, তার আগে কিছুই হবে না। অন্য কোনো আর রাস্তা নেই? মানে কোনো পুজো কিংবা কিছু দিয়ে যদি সেসব তাড়িয়ে দেওয়া যায়? তাতে আরো সর্বনাশ বাড়বে রে। সেই প্রেত তোর ঘাড়ের উপর এমন কিছু একটা চাপিয়েছে যা হলো পাপ। পাপের বোঝা কাকে বলে জানিস? কেমন হয় সে বোঝা, সে বিষয়ে কি কিছু জানিস? ওর ঘাড়ের উপর যা চেপে বসেছে তা হলো পাপের বোঝা। এই বোঝা ওর ঘাড় থেকে নামানো এত সহজ নয়।
নারায়ণ হতবম্ব হয়ে গেল। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে লাগলো। সে বুঝতে পারল না কি করবে। শিবনাথ আর ওঝা দুজনে মিলেও তার বাঁচার পথ বার করতে পারছে না। সে মনে মনে স্থির করল বাড়িতে ফিরে যাবে, তারপর যা হবে দেখা যাবে। শিবনাথেরা অনেকবার বারণ করলো, কিন্তু শুনল না। সেদিনই বিকেলে সে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ঘাড়ে অসহ্য ব্যথা, গলার সামনের সেই চিরবির করে জ্বলতে থাকা ব্যাপারটা এখন কেমন যেন হাঁসের মতো হয়ে গেছে। কথাটা মনে করতেই নারায়ণের গোটা শরীর শিরশির করে উঠছিল। বিকেলে বেরোলেও ফিরতে ফিরতে সন্ধে হয়ে এলো। গ্রামে ঢুকে ডান হাতে সেই ফাঁকা মাঠের একপাশে ওই বটগাছটা। কি মনে হতে নারায়ণ সোজা না গিয়ে মাঠে নামল। বারবার তার মনে পড়তে লাগলো ওঝার কথাটা, পাপের বোঝা। কিন্তু কি পাপের বোঝা? বটগাছের কাছে গিয়ে দাঁড়ালো সে, আর তারপরে দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। বটগাছের তলায় আধো অন্ধকারে বসে রয়েছে একটা বাচ্চা মেয়ে। কিন্তু ওটা কে? নারায়ণ মহাচ্ছন্নের মতো আরও খানিকটা সামনের দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই দেখতে পেল সেই বাচ্চা মেয়েটা দুটো হাত এগিয়ে দিয়েছে তার দিকে, আর বাচ্চা মেয়েটা আদো আদো গলায় কি যেন বলছে। সে কিছুই বুঝতে পারছে না। ঘাড়ের কাছে সেই আগের মতো ব্যথাটা আবার চাগার দিয়ে উঠল, আর এবার যেন স্পষ্ট মনে হলো তার ঘাড়ের ওপরে একজন বসে আছে, দুটো হাত দিয়ে তার গলার কাছটা জড়িয়ে ধরে রয়েছে। এই মাত্রই তো বাচ্চা মেয়েটা গাছের তলায় ছিল, মেয়েটা গেল কোথায়? নিজের অজান্তেই তার হাতটা কাঁধের ওপরে চলে যেতেই সে বুঝতে পারল তার কাঁধের ওপর এবার সত্যি সত্যি এসে বসেছে একটা বাচ্চা। তখনই গাছের দিক থেকে ভেসে এলো সেই চেনা গলাটা। পাপের বোঝা রে, ও তোর পাপের বোঝা। পাপের বোঝা তোর ঘাড়ে চেপে আছে, ও তোকে মুক্তি দেবে না। অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল এক পাশে সেই সেদিনের লোকটা দাঁড়িয়ে আছে, যে নিজেকে গদাই সামন্ত বলে পরিচয় দিয়েছিল। কিন্তু কিন্তু তুমি তো 10 বছর আগে মারা গেছো, তাহলে তুমি কি করে? আমি মারা গেলেও এখানেই আছি, এইখানেই আমি থাকি। কিন্তু তোর পাপের শাস্তি যে তোকে পেতেই হতো। এবার বুঝতে পেরেছিস কেন এটা হয়েছে? নারায়ণ তখনও বোকার মতো সামনের দিকে তাকিয়ে রইল। ঘাড়ের কাছে বসে থাকা বাচ্চাটা কচি কচি হাতে এখন তার গলা ছেড়ে তার মুখের ওপর হাত রেখেছে। ঠান্ডা শিরশিরে হাত তার মুখের ওপর খেলা করতে লাগলো। ভয়ে নারায়ণের বুকের ভেতর বরফের মতো হয়ে এসছিল। কাঁধের ওপর বসে থাকা বাচ্চাটা যে মানুষ নয় সেটা সে ভালোভাবেই বুঝতে পারছিল। এবার চিৎকার করে বলল, কেন কেন আমার পিছনে পড়েছো তোমরা? কেন? আমায় মুক্তি দাও, মুক্তি দাও আমায়। মুক্তি? মুক্তি তোর সামনে রয়েছে, সামনের দিকে তাকিয়ে দেখ। চারপাশে আধো অন্ধকার আর চাঁদের অল্প আলোয় দেখা যায় অল্প হাওয়ায় গাছের পাতাগুলোও দুলছে। সেদিকে তাকিয়ে নারায়ণ দেখতে পেল গাছের ডাল থেকে ঝুলে এসেছে একটা ফাঁস, একটা শক্ত মোটা দড়ির ফাঁস। ঠিক তখনই নারায়ণের গলার সেই দাগটা কেমন যেন চিরবির করে উঠল। প্রাণপণে দুটো হাত দিয়ে কাঁধে বসে থাকা বাচ্চাটাকে তুলে ধরে ছুঁড়ে দিল মাটির দিকে। বাচ্চাটা কিন্তু মাটিতে গিয়ে পড়ল না, মাটির থেকে একটু আগেই যেন শূন্যে ভাসতে ভাসতে নারায়ণের দিকে তাকিয়ে হাসতে লাগলো।
এবার নারায়ণ দেখতে পেল ওই বাচ্চাটার দুটো চোখ যেন সাদা ধবধবে। তার দিকেই তাকিয়ে বাচ্চাটা হাসছে, আর ওটা একটা মেয়ে। হাসতে হাসতে এগিয়ে গেল, কিন্তু তারপরে আঙুল তুলে দেখালো সেই দিকে। মনে হলো সেই বাচ্চাটা ওই গদাই সামন্তের প্রেতকে ওই দড়ির কাছে যেতে বলছে। নারায়ণ আর দেরি করল না, দড়ির কাছে গিয়ে দাঁড়ালো। আবার সেই কণ্ঠ বলে উঠল, ওই দড়িটা গলায় পর, তাহলেই তোর মুক্তি হবে। নারায়ণ দড়িটা আস্তে আস্তে গলায় জড়িয়ে ফেলল। তারপর পেছনের ফাঁসটা গলায় শক্ত করে লাগালো। ঠিক তখনই তার চোখের একদম কাছে এসে দাঁড়ালো সেই বাচ্চা মেয়েটা। তারপর যেন কিছু একটা মাথার মধ্যে সে শুনতে পেল কেউ যেন অনেক দূর থেকে অতি ক্ষীণ গলায় বলছে, কি দোষ ছিল আমার বাবার? আমায় মেরে ফেললে কেন? কেন মেরে ফেললে আমায়? নারায়ণের মাথার ভিতর সবকিছু যেন এলোমেলো হয়ে যেতে লাগলো। কয়েক মাস আগের একটা কথা তার মনে পড়ে গেল। তখন বউ সন্তান সম্ভবা, তার সন্তান হবে হবে করছে, কিন্তু নারায়ণের কখনো ইচ্ছে ছিল না যে তার মেয়ে সন্তান হোক। তার ছেলের ইচ্ছে ছিল, কিন্তু যখনই দাইমা জানালো যে মেয়ে সন্তান হয়েছে, কিন্তু যদি সেই সন্তানকে বাঁচাতে চায় তাহলে বউকে বাঁচানো যাবে না। নারায়ণের এমনিতেই মেয়ে সন্তানের ইচ্ছে ছিল না, তাই সে বউকেই বাঁচাতে চেয়েছিল। পরে সবাইকে সে জানিয়েছিল যে মরা সন্তান প্রসব করেছে। সে কথা দাই ছাড়া আর কেউ জানত না। কিন্তু এই মেয়েটাকে ততক্ষণে আবার দড়িটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করেছে। এবার নারায়ণের ঘাড়টা আবার একপাশে হেলে গেছে, আগের থেকেও বেশি। সে বুঝতে পারল ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু এখন আর আগের ব্যথা নয়। গলার সেই লাল দাগের জায়গায় দড়ির ফাঁস চেপে বসে এমন একটা প্রবল যন্ত্রণা তার হচ্ছে যে সে দুটো হাত দিয়ে কোনো রকমে গলার ফাঁস ছুঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটা বাচ্চা মেয়ের গুমড়ে গুমড়ে ওঠা কান্নায় চারপাশটা ভরে যেতে লাগলো। বটগাছের ঠিক পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মতো। সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। ততক্ষণে অল্প হাওয়ায় নারায়ণের সদ্য মৃত শরীরটা দুলছে। এই বাচ্চা মেয়েটা নারায়ণের পা বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে এমনভাবে উঠতে লাগলো যেন গাছে উঠছে। তারপর দড়িতে ঝুলতে থাকা নারায়ণের ঘাড়ের দুপাশে পা ঝুলিয়ে বসল। তারপর গদাই সামন্ত আবার বলে উঠল, কিরে, খুশি হয়েছিস তো এবার? আর তুই কষ্ট পাস না, এবার মুক্তি তোর। শুধু মুক্তি নেই আমার। এবার সেই বাচ্চা মেয়েটার গলা শোনা গেল, কে বলেছে তোমার মুক্তি নেই? তোমারও মুক্তি আছে। তুমি আত্মহত্যা করেছিলে, তাই তুমি মুক্তি পাওনি। আজ তুমি আমায় মুক্ত হতে সাহায্য করলে, তাই আজ তুমিও মুক্তি পাবে। দেখবে, তুমিও মুক্তি পাবে। কথা বলতে বলতে কাঁধের ওপর বসে থাকা সেই মেয়েটা হাওয়ায় মিলিয়ে গেল। আর তার একটু পরেই সেই কালো ছায়া দেখতে দেখতে চোখের সামনে অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল, তা কেউ জানে না। শিবপুরের লোকেরা পরদিন সকালে নারায়ণের মৃতদেহ গাছের ঝুলতে থাকা অবস্থায় দেখতে পেয়েছিল, কিন্তু কেন যে আত্মহত্যা করল সে, তা তারা বুঝতে পারেনি। তবে মৃতদেহ দেখে নারায়ণের বউ বুঝতে পেরেছিল। ঠিক যেখানে তার গলায় একটা দাগ হয়েছিল, সেখানে ফাঁসের দড়িটা চেপে বসেছিল। আরও একটা ব্যাপার ছিল, নারায়ণের গলায়, গালে, এমনকি কপালেও সদ্য জন্ম নেওয়া একটা
বাচ্চার ছাপ ছিল।